আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে শেখ হাসিনা সম্পর্কে আপনাদের কিছু খবর দেব। অনেকদিন ধরেই আপনারা বলছেন শেখ হাসিনা সম্পর্কে কোনো খবরাখবর আপনি দিচ্ছেন না। আরে খবর না হলে আমি দেব কি করে? একটা খবর হবে তবে তো আমি দেব, গাঁজাগুলি তো আর দিতে পারি না। এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা বলতে বলতে এখন তো উপদেষ্টা মুখ দিয়ে বেরিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী যিনি এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টারে গিয়ে এনএসসি থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, তিনি 27 তারিখ শুক্রবার ভারতে আসছেন। ভারতে এসে তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন। এখন চারিদিকে প্রশ্ন উঠছে এই দেখা করার বিষয়টা কি। দেখুন, তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এবার তারেক রহমানের অনুমতি ছাড়া তিনি তো ভারতবর্ষে আসবেন না। তাহলে ভারতবর্ষে কি বার্তা নিয়ে আসছেন, প্রশ্ন হচ্ছে সেইখানে। ভারতবর্ষে এই যে আপনাদের খলিলুর রহমান আসছেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বার্তা তারেক রহমানের নিয়ে আসছেন। আমি কতগুলো জিনিস আগে আপনাদের বলে দিই, তারপর শেখ হাসিনা প্রসঙ্গে আসবো। তার সঙ্গে দেখা হওয়ার ব্যাপার ট্যাপার গুলো তো আসবো, কার কার সঙ্গে দেখা হবে, তার কি প্রসেসে দেখা হবে, সে সমস্ত প্রসঙ্গে আসছি। কিন্তু আর কি কি তিনি বার্তা নিয়ে আসছেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনাদের বলছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। এক হচ্ছে 22 তারিখ চাইনিজ অ্যাম্বাসেডার তিনি দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের যে প্রেস উইং এই ব্যাপারে একদম নিশ্চুপ। তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিজে একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে তিনি অভিযোগ করেন বা বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যারা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা চীন খুব ভালো করে মেনে নিচ্ছে না। তার এটা বলার কারণ কি? কারণ তো কিছু একটা ঘটেছে। কারণ ভারতের প্রেসক্রিপশন মেনে যে 10 দফা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যে 10 দফার ওপরে রাজি হয়েছিলেন তারেক রহমান, সেগুলো আস্তে আস্তে তো বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিজেরাই দেশের হাল থেকে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। তো সেই বাস্তবায়নের মধ্যে একটা ছিল যে চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে ফেলতে হবে। এখানে আমেরিকারও একটা শর্ত ছিল যে অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এই সমস্ত গুলো বন্ধ করতে হবে। আর ভারত বলেছিল যে আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া যাবে না। বিশেষ করে তিস্তা প্রকল্পে যে একে ডেকে আনা হয়েছে, চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হয়েছে, সরকারকে ডেকে আনা হয়েছে ইউনুসের দপ্তর থেকে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। সম্ভবত, আমি নিশ্চিত না, সম্ভবত তারেক রহমান সেই বার্তাটাই দিয়ে দিয়েছেন। তাতেই চাইনিজ অ্যাম্বাসেডার তিনি খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সটা করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যারা এই দূরত্ব তৈরির চেষ্টা করছে সেটা ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করলেন না ভারতের দিকে ইঙ্গিত করলেন তা আমি জানি না। সেটা চীন ভালো করে মেনে নেবে না। আরে মেনে নেবে না তো বয়ে গেল, ভারতের কি আছে, বয়ে গেল। না আমেরিকার কেউ যাবে আসবে, না ভারতের কেউ যাবে আসবে। তুই এখন তোর অবস্থা, নিজের অবস্থা খুব খারাপ, বেশি লপচাপাস না, তাহলে আরো বড় গাড্ডায় পড়ে যাবি। ভারত যদি পাশ থেকে যদি সরে যায় আর যদি মার্কেট বন্ধ করে দেয়, তাহলে বসে বসে লবেন চুষতে হবে, আর কোনো উপায় থাকবে না। এছাড়া যে সমস্ত ওই চীনের যে সাঙ্গপাঙ্গ এবং চীনের সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং পাকিস্তানের সাঙ্গপাঙ্গ যে 6 জন অফিসার ছিল, সামরিক অফিসার ছিল, তাদেরকে তো প্রথম দফায় সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে গতকালকে না আজকে 8 জন সামরিক শীর্ষকর্তাকে, যারা ইউনুসের খুব প্রিয় ভাজন ছিল, এই 8 জন, আমি এখন নাম জানতে পারিনি, 8 জনকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সামরিক বাহিনীর সঙ্গে তাদের আর কোন রকম যোগাযোগ থাকছে না। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা নানান রকম কাজকর্ম মধ্যে তারা সবাই যে অ্যাম্বাসেডর হবেন তার কোনো মানে নেই, বা রাষ্ট্রদূত হবেন। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেরানীয় হয়ে থাকবেন, বা উঁচু পদে থাকবেন, অ্যাটাশে প্যাটাশে হয়ে থাকবেন, বা কোনো সচিব ফচিব হয়ে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ সেনাবাহিনীকে ধীরে 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 কিন্তু চুরিয়া কষা যাকে বলে না হিন্দিতে, আনটুইস্টিং করছেন তারেক রহমান, এবং পেছন দিক দিয়ে ওই মেঘনাথের মতো মেয়ের আড়াল থেকে খেলছেন আমাদের নরেন্দ্র মোদী। প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের তারেক রহমান বলছি খলিলুর রহমানের একটা বৈঠক আছে। বৈঠক মানে কি, খলিলুর রহমান তাকে আমাদের প্রণয় ভার্মাকে, রাষ্ট্রদূতকে তিনি ইফতারে নেমন্তন্ন করেছেন। ইফতারে নেমন্তন্ন সেটা এখন খলিলুরের বাড়িতেও হতে পারে বা তৃতীয় কোনো জায়গায় হতে পারে, তা প্রণয় ভার্মার ওখানে হচ্ছে না, কারণ এটা তো ইফতারটা দিচ্ছে, নেমন্তন্নটা করেছেন তো খলিলুর রহমান, তাহলে তাকেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, তিনি করছেন। এই যে সমগ্র এই যে আপনার চীনের সঙ্গে সম্পর্ক কাটা, তিস্তা প্রকল্প থেকে চীনকে সরিয়ে দেওয়া, তারপর সামরিক কর্তাদের সমস্ত চীন পাকিস্তানের সঙ্গে যাদের সাথে সম্পর্ক ছিল কেটে দেওয়া, এবং ইউনূসের সঙ্গে যাদেরকে করা ছিল, মানে যোগাযোগ ছিল এবং প্রিয় পাত্র ছিল তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে টোটাল যে ব্যাপারটা হচ্ছে, এটা ভারতকে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসা, এবং তারেক রহমানের সঙ্গে তার একটা মানে জয়শঙ্করজির এবং মোদিজির একটা বৈঠকে ডেট ঠিক করা। এখানেই শেষ না, আর একটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের হয়তো মুখোমুখি একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট ভারত করতে পারে। বরফটা গলতে গলতে কোথায় গিয়েছে আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে শুক্রবার দিন খলিলুর রহমান আসছেন, খলিলুর রহমান আসছেন, এক হচ্ছে তারেক রহমান আর মোদির দেখা সাক্ষাৎ করা, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া, এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটা হওয়ার বা বৈঠক একটা করানোর জন্য তিনি একটা ডেট ফিক্স করবেন, কারণ তারেক রহমান ভারতবর্ষে আসছেন খুব সম্ভবত 2 অথবা 3 এপ্রিল, অথবা 3 অথবা 4 এপ্রিল। আমি আপনাদের গতকালই বলেছি খলিলুর রহমান, কালকে ডেট বলতে পারিনি, আজকে ডেটটা জেনেছি, খলিলুর রহমান এ মাসের শেষে হয়তো সামনের মাসের প্রথমে হয়তো ভারতবর্ষে যাবেন। তিনি মানে রাষ্ট্রীয় মানে এতে থাকবেন। তো যাই হোক, থাকাটা বড় ব্যাপার না, আসলটা হচ্ছে কাজ। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের এতে আপত্তি নেই, ভারতবর্ষ আগ্রহী রয়েছে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠকের সামনাসামনি 1-to-1 একটা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটা এপ্রিল মাসে করা হচ্ছে এই কারণে, আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল যাবেন, তার ইসরায়েল যাওয়ার কথা, ইসরায়েল থেকে ফিরে এলে পরে তারপরে দেশের কিছু কাজকর্ম রয়েছে, দেশের কাজকর্ম অনেক ব্যস্ত থাকেন উনি। ঠিক হচ্ছে 2 অথবা 3 অথবা 3 অথবা 4 এপ্রিলে তারেক রহমান আসবেন, তখনই মোদীজির সঙ্গে তার কথা হবে, এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করানো। যদি কোনো কারণে সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক তার না হয়, তাহলে পরবর্তী একটা সময়সূচি বার করা হবে। তবে এই বৈঠকের ব্যাপারে এতটুকু জানা গেছে যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি, তিনি দেখা করতে রাজি হয়েছেন এবং আলোচনার জন্য তিনি রাজি আছেন। আপাতত এইটুকু খবর রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বরফ ধীরে ধীরে গলছে, এবং ইউনূসের আমলে দেশের যে অবস্থা ছিল আজকে কিন্তু সেই অবস্থায় দেশ নেই। হ্যাঁ, কোনো কিছুই একেবারে দুম করে থেমে যাবে না,
ট্রেন চলার মতো, একটা ট্রেনে একদম ব্রেক মারলেন বা গাড়িতে ব্রেক মারলেন সঙ্গে সঙ্গে থেমে গেল, তা তো নয়, সেটা সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, কালকে যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন হঠাৎ এই মানে এটা হলো মানে রাষ্ট্রপতির ভাষণটা হলো কেন? রাষ্ট্রপতির ভাষণটা হয়েছে ভারতের ইঙ্গিতে এবং তারেক রহমানের অনুমতিতে, এবং এটা বলে এটা সবাইকে একটা শিক্ষা দেওয়া, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের জিনিস করেন কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে, তাহলে তার শাস্তি কি হতে পারে, সেটা আমি রাত্রিবেলার ভিডিওতে, যেমন আমি এতে নোটিশে দিয়েছি, রাত্রিবেলার ভিডিওতে আমি আপনাদের ব্যাখ্যা করব, এবং গলা জলে কতটা ডুবে রয়েছে আমাদের স্যার সেটাও তখন জানতে পারবেন, এবং ভবিষ্যতে তার কি হাল হবে। আমি বরাবর বলে আসছি একটাই কথা, আপনারা সব থেকে বড় সাক্ষী, আপনারা বলেন তো আমার কোনো কথা মেলে না, যে উনি শেষ দিনটা ওনার খুব করুণ যাবে, এবং ওই আইসিটিতে ওনার বিচার হবে। আসিফ নজরুল, আমাদের মোহাম্মদ ইউনুস, রেজওয়ানা চৌধুরী, এই যে আমাদের ওই ডাস্টবিন শফিক, সব দিয়ে ওইখানে কিন্তু শুরু হবে, এবং তার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আমাদের তাজুল ইসলামকে দিয়ে। আজকে সম্ভবত তাজুল ইসলামের বিরুদ্ধে একটা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, মামলাটা করছে দুদক। আপাতত এই খবর আমার কাছে আছে। রাত্রি 10:30টার ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন, তখন আরো অনেক গরম 2024 সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখলের কিছুকাল পরের কথা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বাংলাদেশের একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। এরপর থেকেই রাষ্ট্রপতিকে মূলত বন্দী করে ফেলে ইউনূস সরকার, এবং চাপের মুখে একের পর এক অবৈধ অধ্যাদেশে সই করায়। তার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান সংশোধন বা রাষ্ট্রপতির আদেশ, জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ। এসব না করলে তখন রাষ্ট্রপতি তথা বঙ্গভবনে মব লেলিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে এবং রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের জিম্মি করা হয় এক প্রকার। একথা বেশ আগে থেকেই বলে আসছি আমি। এবার দেখুন মিলিয়ে যে একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি বলেছেন। ইউনূসের বাধ্য হয়ে দেওয়া এক নির্বাচনে ক্ষমতার হাত বদল হওয়ায় শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যে কিছু কথা অন্তত বলতে পেরেছেন তার প্রমাণ রয়েছে এই সাক্ষাৎকারে। ইউনূস যে রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী, এই সাক্ষাৎকারের লাইনে লাইনে তার প্রমাণ রয়েছেন। রাষ্ট্রপতি নিজেই সেটা স্বীকার করেছেন। চলুন দেখা যাক। কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যা বলেছেন তা পড়লে একটি স্বাধীন দেশের সাংবিধানিক রাষ্ট্রপতিকে কিভাবে অসহায় করে তোলা হয়েছিল তার স্পষ্ট চিত্র পাওয়া যায়। কেমন আছেন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে নির্বাচনের পর থেকে তিনি ভালো আছেন সেটা তিনি বলছেন। অথবা ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে, ডক্টর ইউনূসের সরকারের পদত্যাগের পর তিনি ভালো আছেন। এই একটি বাক্যে ইউনূস সরকারের 1.5 বছর বা 18 মাসের শাসনামলে তার অবস্থার মর্মান্তিক চিত্র ফুটে ওঠে। তার আগে ভালো ছিলেন না, এর পেছনের কারণ তিনি পরে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বা 18 মাসে তিনি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে বলে তিনি দাবি করেন, কিন্তু তার দৃঢ়চিত্ত থাকার কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। সবচেয়ে গুরুতর তথ্য এসেছে 2024 সালের 22 অক্টোবরে বঙ্গভবন ঘেরাওয়ের প্রসঙ্গে। রাষ্ট্রপতির বর্ণনা অনুযায়ী অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে।
কোথায় এত টাকা তারা পেল? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে একটি সুসংগঠিত ষড়যন্ত্রের ইঙ্গিত। যে মেয়েটি কাঁটাতারের উপর লাফ দিয়ে ঝাঁপ দিয়েছিল বা কাঁটাতারের উপর উঠে দাঁড়িয়েছিল, তার প্রসঙ্গে রাষ্ট্রপতির বর্ণনা আরো চমকপ্রদ। তিনি বলেছেন, সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো। এই বর্ণনা থেকে স্পষ্ট হয় যে পুরো ঘটনাটি ছিল সুপরিকল্পিত নাটক। এই রাতটি রাষ্ট্রপতির জন্য, রাষ্ট্রপতির পরিবারের জন্য বিভীষিকাময় ছিল বলে তিনি উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির বর্ণনা অনুযায়ী গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল ওরা। এই ঘটনার পেছনে যে সুগভীর ষড়যন্ত্র ছিল তার প্রমাণ পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের, বা তখন সে উপদেষ্টাও, মধ্যরাতে ফোন কলে তিনি বলেছিলেন, ওরা আমাদের লোক না। কত বড় ধান্দাবাজ আপনি চিন্তা করেন। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে, রাজনৈতিক উপায়ে ব্যর্থ হওয়ার পর ইউনূস সরকার সরাসরি একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে রাষ্ট্রপতির জায়গায় বসানোর চক্রান্ত করেছে, চেষ্টা করেছে। রাষ্ট্রপতির ভাষায়, একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই বিচারপতি এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে, সাংবিধানিকভাবে সবকিছুর উপরে, ওই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় যে ইউনূস সরকার সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, যা রাষ্ট্রদ্রোহের অপরাধ। ইউনূস সরকার রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রপতি যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার দৃঢ় অবস্থানে থাকার কারণে এই চক্রান্ত ব্যর্থ হয়েছিল। এই কঠিন সময়ে রাষ্ট্রপতি যার কাছে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন, বা যাদের কাছে তিনি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন, তিনি হলেন বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃত্ব। তার ভাষায়, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। রাষ্ট্রপতি অপসারণের ষড়যন্ত্রে বিএনপি এবং তাদের জোটের বিরোধিতার কারণেই সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছিল। রাষ্ট্রপতির কথায় উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে ইউনূস সরকার সমর্থন করতে বা মেনে নিতে বাধ্য হলো। আরো বিস্ময়কর বিষয় হচ্ছে, যে ব্যক্তি রাষ্ট্রপতির উদ্যোগেই প্রধান উপদেষ্টা হয়েছিলেন, মানে শাহাবুদ্দিন চুপ্পুর উদ্যোগেই যিনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন, সেই ডক্টর ইউনূস পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতির ভাষায়, প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি, তার মানে তিনি রাষ্ট্রদ্রোহী, তাই তো? তিনি 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, কিন্তু একবারও রাষ্ট্রপতিকে অবহিত করেননি। রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে না দেওয়ার ঘটনা আরো চমকপ্রদ। কসোভো এবং কাতারের আমন্ত্রণ প্রত্যাখ্যানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির নামে মিথ্যা চিঠি তৈরি করেছিল। এমনকি সারা পৃথিবীর সব হাই কমিশন থেকে রাতারাতি রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছিল। আবারও রাষ্ট্রদ্রোহ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাধারণ সৌজন্য সাক্ষাতের প্রতিক্রিয়ায়, মানে রাষ্ট্রপতি দেখা করেছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে। ইউনূস সরকার রাষ্ট্রপতির পুরো প্রেস উইং প্রত্যাহার করে নিয়েছে এবং এর পিছনে কাজ করেছে কে? ইউনূস সরকারের প্রেস উইং, এই ডাস্টবিন শফিক এবং আরো যারা আছে তারা। কেন সাংবাদিকরা গিয়েছিল, কিভাবে গিয়েছিল, খোঁজ খবর করা এবং এই রাষ্ট্রপতির প্রেস উইংকে পুরোপুরি সরিয়ে ফেলা। 3 জন প্রেস সেক্রেটারি এবং 2 জন 30 বছরের অভিজ্ঞ ফটোগ্রাফার পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রপতি কোনো প্রেস রিলিজ দিতে পারতেন না, এমনকি বাংলাদেশ ক্রিকেট টিম জিতলে অভিনন্দনও জানাতে পারতেন না বলে তিনি জানিয়েছেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবি এবং বাণী দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে বারবার ফোন করেছেন, কিন্তু কেউই পাত্তা দেয়নি। রাষ্ট্রদ্রোহ। এই সংকটময় পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির পক্ষে অবিচল থেকেছেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। অন্তর্বর্তী সরকার যখন আরো একবার
রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করেছিল, তখনও তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছিলেন যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। তারা চায়নি যে রাষ্ট্রপতি অসাংবিধানিক এবং বেআইনিভাবে অপসারিত হন। এটাও একটি বড় শক্তি ছিল যা ইউনূস সরকারের অপকৌশল ব্যর্থ করতে সাহায্য করেছে। তার মানে কত বড় বিপদ থেকে রাষ্ট্রকে রক্ষা করা হয়েছে এবং কত বড় বিপদ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশকে রক্ষা করেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো এরপর কি? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১.৫ বছর ধরে যে নীরবতা তিনি পালন করতে বাধ্য হয়েছিলেন, সেই নীরবতা ভেঙে এখন তিনি সত্য প্রকাশ করতে পারছেন। কিন্তু এখনো তিনি সবকিছু বলতে পারছেন বলে মনে করার কোনো কারণ নেই। ইউনূস সরকারের অপকৌশল এবং চক্রান্তের আরো গভীরতা রয়েছে, যা হয়তো ধীরে ধীরে প্রকাশ পাবে। রাষ্ট্রপতি মুখ খুলেছেন, কিন্তু এখনো সবটা তিনি বলতে পেরেছেন বলে মনে করার কোনো কারণ নেই। এই তো ২১-এর প্রথম প্রহরে হাত বদল হওয়া ক্ষমতার প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে দেখা হবে ভেবে শহীদ মিনারে গিয়েছেন দেরি করে। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এটি নিছক নির্দোষ দেরি নয়। তার মানে রাষ্ট্রপতির উপর থেকে ফাঁদ বা রাষ্ট্রপতির উপর থেকে চাপ এখনো কমেনি, কাটেনি। তবে একটাই ভরসা যে এবার হয়তো তাকে খুন করা হবে না, যেমনটি ইউনূস চেষ্টা করেছিল। কিন্তু সেটাও বা বিশ্বাস করা যায় কিভাবে বলুন তো? বিচারপতি সায়েমের সামনে বন্দুক রেখে তাকে পদত্যাগে বাধ্য করার ঘটনা তো এই বঙ্গভবনেই ঘটেছিল, আর ঘটিয়েছিলেন তো বর্তমান প্রধানমন্ত্রীর পিতাই, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, তাই না? ইতিহাস